হ্যালো স্টুডেন্টস, অনুশীলন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 9-এর কোষে দেখি 15.1 অর্থাৎ পার্ট 4-এর ভিডিও নিয়ে এসেছি। এখানে 7 নম্বর অঙ্ক থেকে শুরু হতে চলেছে। তো এখানে যে অঙ্কটা দিয়েছে প্রথমে দেখো, বলেছে রেহানাদের আয়তকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার, প্রস্থ হচ্ছে 12 মিটার এবং বাগানের ভেতরে চারিদিকে সমান চওড়া একটি রাস্তা তৈরি করতে প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসেবে মোট 1380 টাকা খরচ হয়েছে। তাহলে রাস্তাটির চওড়া কতটা সেটা হিসাব করে লিখতে হবে। তাহলে দৈর্ঘ্য বলে দিয়েছে 14 মিটার, প্রস্থ হচ্ছে 12 মিটার। এই যে দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার, প্রস্থ হচ্ছে 12 মিটার। এবার এই বাগানের ভেতরে চারিদিক দিয়ে একটা সমান চওড়া রাস্তা রয়েছে, ঠিক আছে? সমান চওড়া রাস্তা, রাস্তাটা কোনটা? এই যে রেখাঙ্কিত অঞ্চল যেটা করছি এটা হচ্ছে রাস্তা, ঠিক আছে? রাস্তাটা সমান চওড়া, চারিদিকে চওড়াটা সমান, ঠিক আছে? তো এখন দেখো স্টুডেন্টস, প্রতি বর্গমিটার 20 টাকা হিসেবে মোট খরচ হয় 1380 টাকা রাস্তাটা তৈরি করতে। আমি শর্ট ফর্মে অঙ্কটা লিখে নিয়েছি। তাহলে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে রাস্তা তৈরি করতে মোট খরচ হয় 1380 টাকা, ঠিক আছে স্টুডেন্টস? অতএব রাস্তার ক্ষেত্রফল 1380, মোট খরচকে প্রতি বর্গমিটারে খরচ 20 টাকা, সেটা দিয়ে ভাগ করে দেবো, এত বর্গ মিটার। তাহলে কত দাঁড়াবে? 69 বর্গ মিটার, ঠিক আছে স্টুডেন্টস? রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে গেল 69 বর্গ মিটার। এটা অ্যাকচুয়ালি ভাগ করলাম কেন সেটা একটু তোমাদের বুঝিয়ে দিই। দেখো 20 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে, ঠিক আছে? আমি লিখছি না, জাস্ট বোঝানোর জন্য বলে দিচ্ছি। ঐকিক নিয়মে এই জিনিসটা হলো 20 টাকা খরচা হয় 1 বর্গ মিটারে, 1 টাকা খরচা হয় 1-এর 20 বর্গ মিটারে। তাহলে 1380 টাকা খরচা হবে 1380/20 বর্গ মিটারে। এইভাবে 1380/20টা কিন্তু এখানে এলো, ঠিক আছে? এটা হচ্ছে 69 বর্গ মিটার হলো রাস্তার ক্ষেত্রফল। এবার ধরে নিচ্ছি আমি রাস্তাটা x মিটার চওড়া। এই যে রাস্তার চওড়াটা x মিটার এবং সব দিকে সমান মাপের চওড়া বলেই দিয়েছে। তাহলে এখানে লিখব, ধরি রাস্তাটি x মিটার চওড়া। রাস্তাটি কত মিটার চওড়া? x মিটার চওড়া, ঠিক আছে স্টুডেন্টস? এবার একটা জিনিস দেখো, এখানে দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার। আয়তক্ষেত্রর পুরো সমগ্র আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার। সেখানে এখান থেকে দেখো x যদি কমে যায় আর এখান থেকে x কমে যায়, তাহলে ভেতরের রাস্তা বাদে যে অংশটা পাচ্ছি তার দৈর্ঘ্য কত পাচ্ছি? 14 থেকে x আর x 2x কমে যাচ্ছে, তাহলে 14 - 2x হয়ে যাচ্ছে ভেতরের যে অংশ, ভেতরের যে আয়তকার অংশ রাস্তা বাদে, তার দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি স্টুডেন্টস। তাহলে লিখব রাস্তা বাদে, অতএব রাস্তা বাদে ভিতরের আয়তকার জমির দৈর্ঘ্য কত হলো? আয়তকার জমির দৈর্ঘ্য দেখে নাও স্টুডেন্টস, 14 ছিল বাইরেরটা, তাহলে ভেতরেরটা হবে 14 - 2x। তাহলে কত লিখব? 14 - 2x মিটার, ঠিক আছে স্টুডেন্টস? এবার আসবো রাস্তা বাদে ভিতরের আয়তকার জমির প্রস্থ। তাহলে প্রস্থটা কী হবে দেখো স্টুডেন্টস, এখানে হচ্ছে বাইরের যে প্রস্থ ছিল সেটা 12 মিটার ছিল। এবার এখানে চওড়াটা x মিটার, এখানে চওড়াটা x মিটার, অর্থাৎ 12 মিটার থেকে যদি x আর x অর্থাৎ 2x যদি কমে যায়, তাহলে শুধু ভেতরের এইটুকু জায়গার আমরা প্রস্থটা পাচ্ছি, মানে ভেতরের যে আয়তকার অংশ তার প্রস্থটা পেয়ে যাচ্ছি। তাহলে 12 থেকে x আর x 2x কমে যাচ্ছে, তাহলে 12 - 2x হয়ে যাচ্ছে ভেতরের আয়তকার অঞ্চলের প্রস্থ।
তাহলে লিখব রাস্তা বাদে ভেতরের আয়তকার জমির প্রস্থ 12 - 2x মিটার। এবার একটা জিনিস ভালো করে বোঝো যে সমগ্র আয়তকার অঞ্চলের ক্ষেত্রফল কত? 14 × 12 দৈর্ঘ্য গুণ প্রস্থ। সেখান থেকে যদি আমি এই ভেতরের সাদা অংশের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিতে পারি, এটাও তো একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি এখন, তাহলে এর ক্ষেত্রফল যদি আমরা বিয়োগ করে দিতে পারি তাহলে কিন্তু এই রাস্তার ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। ঠিক আছে স্টুডেন্টস? তাহলে আবার রাস্তার ক্ষেত্রফল আমরা অলরেডি পেয়ে বসে আছি কত? 69 বর্গমিটার। তাহলে দেখা যাক কি হয়। অতএব এখানে লিখব রাস্তা বাদে আয়তকার জমির ক্ষেত্রফল কত হবে? 14 - 2x দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 12 - 2x এত বর্গ মিটার। ঠিক আছে স্টুডেন্টস? এবার কি বললাম? সমগ্র আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা যদি এই ক্ষেত্রফলটা অর্থাৎ ওই ভেতরের আয়তকার জমির ক্ষেত্রফলটা বিয়োগ করে দিই তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পাবো। তাহলে লিখব রাস্তার ক্ষেত্রফল কত হবে? 14 × 12 এটা হচ্ছে সমগ্র আয়তকার জমির ক্ষেত্রফল। সেখান থেকে বিয়োগ করব কাকে? 14 - 2x ইন্টু 12 - 2x এটাকে আমরা বিয়োগ করে দেবো। তাহলে টোটাল এত বর্গমিটার হচ্ছে রাস্তার ক্ষেত্রফল দুটোকে বিয়োগ করলে। তাহলে এটাকে একটু সিম্পলিফাই করে নিই, সরলীকরণ করে নিই। 14 আর 12 গুণ করছি। আচ্ছা, গুণ করার এখানে দরকার নেই, আমি এইভাবেই রেখে দেবো। ঠিক আছে? বিয়োগ। আচ্ছা, এখানে 14-র সাথে 12 গুণ। ঠিক আছে? 14 দিয়ে আবার -2x কে গুণ, মানে 14 ইন্টু -2x তাহলে কত হচ্ছে? 14 × 2 = 28x। আচ্ছা, -2x এর সাথে 12 তাহলে 12 × 2 = 24 তার মানে -24x। আচ্ছা, মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ 4x²। এই যে 2 × 2 = 4 আর x আর x গুণ করলে x², তাহলে 4x²। তাহলে এত বর্গ মিটার। তাহলে 14 × 12 এটাকে রেখে দিলাম। এখানেও একটা 14 × 12 আসছে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস 28x, মাইনাসে মাইনাসে প্লাস 24x, মাইনাসে প্লাসে -4x²। ঠিক আছে? এত বর্গ মিটার। ঠিক আছে? এবার এইটা আর এইটা কেটে গেল। ঠিক আছে? যেহেতু +14 × 12 আর -14 × 12 কেটে গেল। আচ্ছা, এখানে কত আসছে? 20 20 40 48 52 52x -4x² এত বর্গ মিটার। এটা গেল কিন্তু রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম। আবার আমরা এখানে রাস্তার ক্ষেত্রফল কত পেয়েছিলাম? 69 বর্গ মিটার। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি বা অতএব দিয়েও লিখতে পারি, এই যে রাস্তার ক্ষেত্রফলটা বেরোলো 52x -4x² সমান 69 লিখতেই পারি। এটাও রাস্তার ক্ষেত্রফল, এটাও রাস্তার ক্ষেত্রফল, সমান করে দিলাম। তাহলে কি লিখব? ইমপ্লাইজ, আচ্ছা আমি এই পাশটা 0 করছি, 4x² সমান সমানের এই দিকে নিয়ে আসছি। -4x² ছিল, এ পাশে আসলে +4x²। আচ্ছা, 52x + 52x ছিল, এ পাশে গেলে -52x হবে। তাহলে এখানে 69 লিখে দিই -52x। দেখো বোঝা গেল, এ পাশে 69 প্লাস ছিল, এ পাশেই ছিল, ওই জন্য এ পাশেই থাকলো। -4x² এ পাশে আনলাম, ওই জন্য +4x² হয়ে গেল। আর +52x এ পাশে আনলাম, -52x হয়ে গেল। তাহলে এটাকে কি লিখতে পারি? 4x² - 52x + 69 = 0। ঠিক আছে? তাহলে এটাকে কি করতে হবে? এবার আমাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। ঠিক আছে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, মধ্যপদ সহগ উৎপাদকে বিশ্লেষণ। ঠিক আছে? এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে কি করতে হবে? 69কে প্রথমে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে? 4 নং 36 এর 6 হাতে 3, 4 6 24 আর 3 27, 276 হচ্ছে স্টুডেন্টস। এবার 276কে উৎপাদকে বিশ্লেষণ করে আমাকে 52 আনতে হবে। দেখো তাহলে কিভাবে করা যায়? 3 নং 27, 3 × 2 = 6, 2 দিয়ে 4 × 2 = 8 9 1 6 46, 2 দিয়ে 23। ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 2 × 2 = 4, 3 4 12 12। আচ্ছা, 23 × 2 = 46 আর 3 × 2 = 6,
কত হচ্ছে 46 আর 6 যোগ করলে 6 হচ্ছে 12 2 হাতে 52, এই তো হয়ে গেল। তাহলে 23 দিয়ে 2কে গুণ করব আর এখানে 3 দিয়ে 2কে গুণ করব। 23 দিয়ে 2কে গুণ করলে 46 আর 3 দিয়ে 2কে গুণ করলে 6, 46 আর 6 যদি যোগ করি তাহলে আমার 52 চলে আসছে। ঠিক আছে স্টুডেন্টস, কীভাবে ফ্যাক্টরাইজেশন হলো বোঝা গেল। আবার বলি 276 কী করে পেলাম, 4 আর 69 গুণ করে 276 পেলাম। 276কে উৎপাদকে বিশ্লেষণ করে 3 2 2 23 পেলাম। আচ্ছা 23 ইন্টু 2 গুণ করলে 46 আর 3 ইন্টু 2 গুণ করলে 6, 46-এর সঙ্গে 6 যোগ করলে 52। ঠিক আছে, তাহলে চলো নেক্সট পেজে যাওয়া যাক। 4x স্কোয়ার মাইনাস 52x প্লাস 69 ইকুয়ালস টু 0, এইটা এসেছিল। তাহলে আমি কি করেছিলাম, 4x স্কোয়ার মাইনাস 52কে কীভাবে এনেছিলাম, 46 যোগ 6। ঠিক আছে স্টুডেন্টস, আচ্ছা 4x স্কোয়ার মাইনাস 46x মাইনাসে প্লাসে মাইনাস 6x প্লাস 69 ইকুয়ালস টু 0। আচ্ছা এখানে আমাকে এখানে 4x স্কোয়ার আছে, এখানে মাইনাস 46x আছে, তাহলে 2 দিয়ে যাবে, 2 কমন নেওয়া যাবে, কারণ 2 4কেও ভাগ করে, 2 46কেও ভাগ করে। তাহলে 2 আবার x এখানে দুটো আছে, এখানে একটা আছে, তাহলে একটা x কমন নেওয়া যাবে। তাহলে এখান থেকে পড়ে থাকলো কত, x স্কোয়ার থেকে x চলে গেল, তাহলে একটা x পড়ে থাকলো, আর 4 থেকে 2 চলে গেল মানে 2 পড়ে থাকলো, আর x থেকে x চলে গেল, তাহলে এখানে x এর কিছু পড়ে থাকবে না, 2 দিয়ে 46কে ভাগ করলে 23 পড়ে থাকবে। ঠিক আছে স্টুডেন্টস, আচ্ছা এখান থেকে দেখো কি কমন যাবে, এখান থেকে -3 যদি কমন যায় তাহলে কত হচ্ছে, 2x হচ্ছে, কারণ 3 দিয়ে 6কে ভাগ করলে 2। ঠিক আছে, আর মাইনাসে প্লাসে কত হচ্ছে, -3 দিয়ে 69কে ভাগ করলে 23। তাহলে কত হলো, উৎপাদকে বিশ্লেষণ করলে 2x মাইনাস 23 আর এখানে 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে দুটি রাশির গুণফল কিন্তু শূন্য এসছে। তাহলে অতএব হয় 2x মাইনাস 23 ইকুয়ালস টু 0 ইমপ্লাইজ x ইকুয়ালস টু, আচ্ছা ইমপ্লাইজ 2x ইকুয়ালস টু 23 ইমপ্লাইজ x ইকুয়ালস টু 23/2। ঠিক আছে, 23/2, তাহলে কত হচ্ছে 23/2 মানে 11.5 হচ্ছে স্টুডেন্টস। 23কে 2 দিয়ে ভাগ করলে কত আসছে, 11.5। ঠিক আছে, আবার দেখো নতুবা 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে ইমপ্লাইজ 2x ইকুয়ালস টু -3 এ পাশে গেলে 3, x ইকুয়ালস টু 3/2। বোঝা গেল স্টুডেন্টস, তাহলে হয় x এর ভ্যালু 11.5 নতুবা x ইকুয়ালস টু 3/2। 3/2 মানে 1.5, 3কে 2 দিয়ে ভাগ করলে কত আসে, 1.5 আসে। তাহলে এবার দেখো স্টুডেন্টস, x সমান সমান 11.5 এটি সম্ভব নয়, এটি সম্ভব নয়, কারণ x এর ভ্যালু 11.5 হওয়া কিন্তু সম্ভব নয়। কেন সম্ভব নয়, কারণ এখানে দেখো স্টুডেন্টস, এটা হচ্ছে x রাস্তাটা চওড়া, এটাও হচ্ছে x রাস্তাটা চওড়া। এবার এইটা যদি 11.5 হয়, এইটুকু যদি 11.5 হয়, আর এখানে এইটুকু যদি 11.5 হয়, তাহলে 11.5 আর 11.5, তার মানে এইটুকু আর এইটুকু মিলে 23 হয়ে যাচ্ছে। 11.5 আর 11.5 যোগ করলে কত হচ্ছে, 11 11 22, আর 0.5 প্লাস 0.5 1 হয়ে যাচ্ছে, তার মানে 23 হয়ে যাচ্ছে। তাহলে এই রাস্তাটার এইটুকু চওড়া আর এইটুকু চওড়া মিলে 23, কিন্তু টোটাল যে দৈর্ঘ্যটা সেটা 14। তো এটা তো হতে পারে না, এটা সম্ভব নয়। ওই জন্য x ইকুয়ালস টু আমরা 11.5টা নিচ্ছি না। ঠিক আছে, তাহলে কত নিতে হবে, x ইকুয়ালস টু নিতে হবে আমাদের 1.5। ঠিক আছে স্টুডেন্টস, হবে তাহলে অতএব x ইকুয়ালস টু 1.5 এইটা নিতে হবে। ঠিক আছে, অতএব আচ্ছা এখানে x এর সঙ্গে এখানে একক দেওয়াটা উচিত নয়, অতএব রাস্তাটি 1.5 মিটার চওড়া, এইটা হচ্ছে উত্তর। তো এবার 8 নম্বর অঙ্কটা নিয়ে চলে এসেছি। দেখো স্টুডেন্টস, এখানে বলেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 1200 সেন্টিমিটার স্কোয়ার, আর দৈর্ঘ্য বলে দিয়েছে আয়তক্ষেত্রের 40 সেন্টিমিটার। তো আয়তক্ষেত্র এখানে আমি এবিসিডি ধরে নিলাম, এবিসিডি একটি আয়তক্ষেত্র। বের করতে কি বলেছে, বলেছে এই আয়তক্ষেত্রের কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ আমি সহজেই বের করতে পারবো।
ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ, অতএব আয়তক্ষেত্রের প্রস্থ কত হবে, ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলেই আমরা প্রস্থ পেয়ে যাব। তাহলে ক্ষেত্রফল এখানে 1200 আর দৈর্ঘ্য হচ্ছে 40, তাহলে প্রস্থ কত হবে, 1200 ভাগ 40 সেন্টিমিটার, 0 0 কাটলাম, 4 দিয়ে 3, 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার হচ্ছে আয়তক্ষেত্রের প্রস্থ। এবার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেয়ে গেলাম কত, তাহলে দৈর্ঘ্য দিয়ে দিয়েছিল 40 সেন্টিমিটার, প্রস্থ দিয়ে দিয়েছিল 30 সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি হয়, কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা, অতএব আয়তক্ষেত্রের কর্ণ এসি সমান সমান কী হবে, √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, মানে বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। এই যে বিসি হচ্ছে দৈর্ঘ্য, বিসি এখানে দৈর্ঘ্য, আর এবি হচ্ছে প্রস্থ, তাহলে √ বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। তাহলে বিসি মানে কত, 40, তার স্কোয়ার, দৈর্ঘ্য দিয়েই দিয়েছে 40, আর প্রস্থ কত বেরিয়েছে 30, 30 স্কোয়ার। তাহলে কত হচ্ছে স্টুডেন্টস, এখানে হচ্ছে 40 স্কোয়ার মানে 1600, আর 30 স্কোয়ার মানে 900, তাহলে কত হলো 2500। 2500 রুট, তার মানে 2500 রুট যদি করতে হয় তাহলে কি করব, দেখো খুব সোজা, এটা 25 × 100 ভেঙে নিলাম। এবার দেখো 25-এর বর্গমূল কত, 25-এর বর্গমূল হয় 25 মানে 5 × 5, তাহলে দুটো 5-এর জন্য একটা 5 বাইরে আসবে, অর্থাৎ 25-এর বর্গমূল 5। 100-র বর্গমূল কি হবে, 100 মানে হয় 10 × 10, তাহলে দুটো 10-এর জন্য একটা 10 বাইরে আসবে, তাহলে বর্গমূল হয়ে গেল 10, অর্থাৎ এসি কর্ণের দৈর্ঘ্য হয়ে গেল 50 সেন্টিমিটার। ঠিক আছে, এটা প্রত্যেকটায় সেন্টিমিটার লিখতে হবে। তাহলে কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম 50 সেন্টিমিটার। এবার কি বলেছে, এই কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলেছে। এই কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি হবে, এই যে বর্গক্ষেত্রটা তৈরি হয়েছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, কারণ বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয় আমরা জানি, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, বাহু স্কোয়ার। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য কত করে এলো, 50 করে হলো, কারণ কর্ণ 50 বেরিয়েছে, তাহলে এটা 50 হলো, এটাও 50, এটাও 50, সবই 50 হবে। তাহলে এসিইএফ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি লিখব, এসিইএফ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে স্টুডেন্টস, 50 স্কোয়ার, এত বর্গ সেমি। তাহলে 50 স্কোয়ার মানে 50 × 50, এত বর্গ সেমি, তাহলে 2500 বর্গ সেমি। তাহলে এসিইএফ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হলো, 2500 বর্গ সেমি। তাহলে উত্তর লিখে ফেলি স্টুডেন্টস, উত্তর হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2500 বর্গ সেমি। উত্তর হয়ে গেল স্টুডেন্টস। তাহলে অঙ্কটা বুঝতে পারলে, অঙ্কটা কি করলাম, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে দিয়েছিল আর দৈর্ঘ্য দিয়ে দিয়েছিল, ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলাম, প্রস্থ বেরিয়ে গেল। ঠিক আছে, কর্ণের দৈর্ঘ্য, কর্ণ এসি কী হবে, কর্ণের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার তার রুট। ঠিক আছে, তাহলে সেটা বেরিয়ে কত দাঁড়ালো, 50 সেন্টিমিটার দাঁড়ালো স্টুডেন্টস। 50 হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। তাহলে এবার এই কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার হবে, অর্থাৎ 50 স্কোয়ার 2500 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এইটাই হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। 9 দাগের অঙ্কটা কি বলেছে স্টুডেন্টস, হলঘরের দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, প্রস্থ 6 মিটার এবং উচ্চতা 4 মিটার। 3টি দরজা রয়েছে সেই হলঘরে, যাদের প্রত্যেকটির মাপ 1.5 মিটার × 1 মিটার, আর 4টি জানালা রয়েছে যাদের প্রত্যেকটির মাপ 1.2 মিটার × 1 মিটার।
তাহলে প্রথমে আমি কি করব দেখো, প্রথমে যেটা করতে হবে, হল ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল, হল ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্যের জায়গায় কত বসাবো, দৈর্ঘ্য হচ্ছে 4, প্রস্থ হচ্ছে 6, উচ্চতা হচ্ছে 4, এত বর্গ মিটার। তাহলে 2 ইন্টু 10 ইন্টু 4 এত বর্গ মিটার। তাহলে কত হচ্ছে, আচ্ছা 6 আর 4 কত হলো 10, সেটা এখানে লিখলাম, এই 4টা এখানে লিখলাম, আর 2টা যেটা ছিল এখানে লিখলাম। তাহলে 4 10 40 দুগুণে 80 বর্গ মিটার। তাহলে 80 বর্গ মিটার হচ্ছে হল ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল। এবার 3টি দরজা আছে, 3টি দরজা যাদের মাপ বলে দিয়েছে 1.5 মিটার ইন্টু 1 মিটার। তাহলে 3টে দরজার ক্ষেত্রফল একসাথে বের করে ফেলতে পারবি আমরা। তাহলে লিখব 3টি দরজার ক্ষেত্রফল, 3টি দরজার ক্ষেত্রফল কত হবে, 3 গুণ 1.5 ইন্টু 1 এত বর্গ মিটার। তাহলে কত হবে, 4.5 বর্গ মিটার। ঠিক আছে স্টুডেন্টস, এবার 4টি জানালা আছে, 4টি জানালার প্রত্যেকটির মাপ বলে দিয়েছে 1.2 মিটার ইন্টু 1 মিটার। তাহলে 4টি জানালার ক্ষেত্রফল একসাথে বার করে নিতে পারবো। 4টি জানালার ক্ষেত্রফল 4 গুণ 1.2 ইন্টু 1 এত বর্গ মিটার। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 4.8, 4 বারং 48, একটার আগে দশমিক, ওই জন্য 4.8 বর্গ মিটার 4টি জানালার ক্ষেত্রফল। এবার আমাকে কি করতে হবে, দরজা জানলা বাদে দেয়ালের যেটুকু অংশ রয়েছে সেটুকু অংশে আমাকে রঙিন কাগজ দিয়ে মুড়তে হবে, তাই তো। তাহলে এখানে পুরো হল ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল যেটা বেরিয়েছে 80 বর্গ মিটার, সেটা কিন্তু স্টুডেন্টস দরজা এবং জানলা সমেত বেরিয়েছে। ঠিক আছে, 80 বর্গ মিটার যেটা বেরিয়েছে দরজা জানলা সহ বেরিয়েছে। তাহলে এবার কি করতে হবে, এই যে 80 বর্গ মিটার থেকে দরজা জানলার ক্ষেত্রফলগুলো বিয়োগ করে দিতে হবে, তাহলে শুধু দেওয়ালের ক্ষেত্রফলটা পাবো। ঠিক আছে, তাহলে দেখো লিখব দরজা এবং জানালা বাদে শুধু দেওয়ালের ক্ষেত্রফল, শুধু দেওয়ালের ক্ষেত্রফল কত হবে স্টুডেন্টস, 80 বিয়োগ 4.5 প্লাস 4.8 এত বর্গ মিটার। তাহলে কত হচ্ছে 80 মাইনাস 9.3, 80 মাইনাস 9.3 এত বর্গ মিটার। তাহলে এখানে বিয়োগ করলে কত হচ্ছে, $70.7 বর্গ মিটার। এটা হচ্ছে দরজা জানলা বাদে শুধু দেওয়ালের ক্ষেত্রফল, এটা আমার বেরিয়ে গেল। ঠিক আছে, এবার বলেছে প্রতি বর্গ মিটার 70 টাকা হিসেবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে হবে। তাহলে এখানে লিখব প্রতি বর্গ মিটার রঙিন কাগজ দিয়ে ঢাকতে খরচ হয় কত টাকা, 70 টাকা। তাহলে কতটা এরিয়া আমাকে, কতটা ক্ষেত্রফল জায়গা আমাকে রঙিন কাগজ দিয়ে ঢাকতে হবে, এই 70.7 বর্গ মিটার এই জায়গাটা আমাকে রঙিন কাগজ দিয়ে ঢাকতে হবে। তাহলে অতএব 70.7 বর্গ মিটার রঙিন কাগজ দিয়ে ঢাকতে খরচ হবে
কত হবে 70 গুণ 70.7 এত টাকা। তাহলে 70কে 70.7 দিয়ে গুণ করলে কত হচ্ছে? আচ্ছা এখানে আমি গুণটা করছি, ঠিক আছে, 70.7কে 70 দিয়ে 7 0 0 0 0 0 7 0 0 7 7 49 9 হাতে 4 7 0 0 4টা বসে গেল 7 7 49, তাহলে কত হচ্ছে 0 9 4 9 4 একটার আগে দশমিক, তাহলে 4949 টাকা। তাহলে 70.7 বর্গমিটার রঙিন কাগজ দিয়ে ঢাকতে খরচ হবে কত? 4949 টাকা। এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, তাহলে একবার বলে দিচ্ছি পুরোটা কিভাবে কি করলাম, আর একবার বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। হলঘরের দৈর্ঘ্য দিয়ে দিয়েছিল 4 মিটার, প্রস্থ 6 মিটার এবং উচ্চতা 4 মিটার। আচ্ছা, 3টি দরজার প্রত্যেকটির মাপ হচ্ছে 1.5 মিটার ইন্টু 1 মিটার, আর 4টি জানালার প্রত্যেকটির মাপ হচ্ছে 1.2 মিটার ইন্টু 1 মিটার। তাহলে হলঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল কত হবে? 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে 4, প্রস্থ হচ্ছে 6 এবং উচ্চতা হচ্ছে 4, বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে ক্যালকুলেট করে বেরোলো হচ্ছে 80 বর্গমিটার 4 দেওয়ালের ক্ষেত্রফল। এবার এটা শুধু 4 দেওয়াল, তার সাথে কিন্তু জানলা দরজাও ঢুকে আছে এর মধ্যে। ঠিক আছে, এবার জানলার ক্ষেত্রফল আর দরজার ক্ষেত্রফল আলাদা করে বার করব। তাহলে 3টে দরজার ক্ষেত্রফল কত হবে? একটি দরজার ক্ষেত্রফল হচ্ছে 1.5 ইন্টু 1, তাকে 3 দিয়ে গুণ করলে 3টে দরজা বেরিয়ে যাবে। আচ্ছা, 4টি জানালার ক্ষেত্রফল কত হবে? একটি জানালার ক্ষেত্রফল 1.2 ইন্টু 1, সেটাকে 4 দিয়ে গুণ করলে 4টি জানালার ক্ষেত্রফল 4.8 বেরিয়ে গেল বর্গমিটার। এবার দরজা জানলা বাদে শুধু দেওয়ালের ক্ষেত্রফল বের করতে গেলে এই যে 80 বর্গমিটার আমার বেরিয়েছিল সমগ্র 4 দেওয়ালের ক্ষেত্রফল, সেখান থেকে জানলার আর দরজার ক্ষেত্রফল দুটো যোগ করে বিয়োগ করে দিলাম, বেরোলো কত? 70.7 বর্গমিটার। ঠিক আছে, এবার এই 70.7 বর্গমিটারকে আমরা যদি 70 টাকা দিয়ে গুণ করি, তাহলে মোট কত খরচা হবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে সেটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে উত্তর কি লিখতে হবে? উত্তর হচ্ছে সমগ্র দেওয়াল রঙিন কাগজ দিয়ে ঢাকতে খরচ হবে 4949 টাকা। ঠিক আছে স্টুডেন্টস, এটা হচ্ছে উত্তর। তো এটা গেল 9 অঙ্কটা। এবার 10 অঙ্কে আসবো আমরা। 10 অঙ্কটা কি বলেছে স্টুডেন্টস? ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে 42 বর্গমিটার, মেঝের ক্ষেত্রফল 12 বর্গমিটার, আর ঘরটির দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 4 মিটার। তাহলে ঘরটির উচ্চতা জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তাহলে দেখো স্টুডেন্টস, মেঝের, ধরো এইটা হচ্ছে মেঝে, মেঝের ক্ষেত্রফল দিচ্ছে 12 বর্গমিটার, আর ঘরটির দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে 4 মিটার। ঠিক আছে, ঘরটির দৈর্ঘ্য 4 মিটার, ক্ষেত্রফল হচ্ছে 12 বর্গমিটার। তাহলে প্রস্থ বের করব কি করে? ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলেই প্রস্থ বেরিয়ে যাবে। তাহলে ঘরটির অতএব ঘরটির প্রস্থ লিখব কত? 12/4 এত মিটার, সমান সমান কত হবে? 3 মিটার। তাহলে ঘরটির প্রস্থ কিন্তু পেয়ে গেলাম 3 মিটার। এবার ধরি ঘরটির উচ্চতা জিজ্ঞেস করেছে, তাহলে ধরি ঘরটির উচ্চতা h মিটার, ধরি ঘরটির উচ্চতা h মিটার। এবার 4 দেওয়ালের ক্ষেত্রফল কিন্তু দিয়ে দিয়েছে। 4 দেওয়ালের ক্ষেত্রফল কত দিয়েছে? 42 বর্গমিটার স্টুডেন্টস। ঠিক আছে, তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা কি? তাহলে লিখি, 4 দেওয়ালের ক্ষেত্রফল অতএব 4 দেওয়ালের ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য স্টুডেন্টস কত দিয়েছে? 4, প্রস্থ বেরিয়েছে 3, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। উচ্চতা আমরা h ধরেছি, তাহলে এত বর্গ মিটার। ঠিক আছে, তাহলে 2 গুণ 4 আর 3 গুণ যোগ করলে 7 ইন্টু h এত বর্গ মিটার। ঠিক আছে, তাহলে 7 দুগুণে 14h বর্গ মিটার। এটা বেরিয়ে গেল 4 দেওয়ালের ক্ষেত্রফল। ঠিক আছে, এবার 4 দেওয়ালের ক্ষেত্রফল আবার কত দিয়েছে? 42 বর্গমিটার।
তাহলে শর্তানুসারে এখানে লিখব শর্তানুসারে 14h সমান সমান 42, তাহলে ইমপ্লাইজ h সমান সমান 42/14, তাহলে h সমান সমান 14 দিয়ে 42কে ভাগ করলে 3, তাহলে 3 হয়ে গেল ঘরটির উচ্চতা। তাহলে এটাই আমাকে জিজ্ঞেস করেছিল ঘরটির উচ্চতা কত, তাহলে ঘরটির উচ্চতা বেরিয়ে গেল 3 মিটার। তাহলে উত্তর লিখব, উত্তর ঘরটির উচ্চতা 3 মিটার। ঠিক আছে স্টুডেন্টস। তো 11 অঙ্কটা কি বলেছে স্টুডেন্টস, সুজাতা 84 বর্গ সেন্টিমিটার একটি আয়তকার কাগজে ছবি আঁকবে, আর কাগজের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত 5 সেন্টিমিটার দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো আমি আয়তকার যে কাগজ তার দৈর্ঘ্য আমি x সেন্টিমিটার ধরে নিলাম আর প্রস্থটাকে y সেন্টিমিটার ধরে নিলাম। ঠিক আছে, অতএব এখানে বলতেই পারি x - y = 5, কারণ দৈর্ঘ্য প্রস্থের অন্তর দিয়ে দিয়েছে 5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখানে কি লিখব, ধরি আয়তকার কাগজের দৈর্ঘ্য 1 সেমি এবং প্রস্থ y সেমি। ঠিক আছে, তাহলে স্টুডেন্টস ক্ষেত্রফল কত দিয়েছে, ক্ষেত্রফল হচ্ছে 84 সেন্টিমিটার স্কোয়ার, দেখতেই পাচ্ছ। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান 84, এটা 1 নম্বর সমীকরণ। আর একটা কি বলেছে, দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর হচ্ছে 5, এটা 2 নম্বর সমীকরণ। এই দুটো সমীকরণ থেকে আমাকে কি বের করতে হবে, x আর y এর ভ্যালু বের করতে হবে, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ বের করে ফেলতে হবে। ঠিক আছে স্টুডেন্টস, বোঝা যাচ্ছে। তারপরে কি করতে হবে, এই যে আয়তকার চিত্র, আয়তকার যে কাগজ, সেই কাগজের পরিসীমা নির্ণয় করতে হবে। তাহলে পরিসীমা নির্ণয় করতে গেলে দৈর্ঘ্য প্রস্থ তো বের করতেই হবে। তাহলে কিভাবে করা যায় চলো দেখি। এখানে দেখো xy এর ভ্যালু জানা আর x - y এর ভ্যালু জানা। তাহলে আমি ফার্স্টেই যেটা করব সেটা হচ্ছে x + y এর ভ্যালু বের করব। x + y হোল স্কোয়ার ইকুয়ালস টু কি জানি, x - y হোল স্কোয়ার প্লাস 4xy। ঠিক আছে, তাহলে x - y এর ভ্যালু কত, 5 তার স্কোয়ার, আর xy এর ভ্যালু কত, 84। ঠিক আছে, তাহলে এটা কি লিখব, 1 ও 2 থেকে পাই, কারণ 1 থেকে কি পেলাম, xy এর ভ্যালু 84 সেটা বসালাম, আর x - y যে 5 এটা 2 থেকে পেলাম। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 5 স্কোয়ার, অর্থাৎ 5 × 5 = 25, 4 দিয়ে 84কে গুণ করলে 4 × 4 = 16, 6 হাতে 1, 4 × 8 = 32, আর 1 = 33, 336। তাহলে কত হচ্ছে 6 আর 5 = 11, 1 হাতে 1, 2 3 আর 3 6, 361। ঠিক আছে, x + y হোল স্কোয়ার দাঁড়িয়ে গেল 361। তাহলে অতএব x + y কত হবে, x + y হবে 361 কার স্কোয়ার, 361 বর্গমূল কত, x + y হোল স্কোয়ার যদি 361 হয়, তাহলে x + y হয়ে যাবে 361 বর্গমূল করলে হচ্ছে 19। ঠিক আছে স্টুডেন্টস, 361কে যদি বর্গমূল করি তাহলে কত আসে, 361 হচ্ছে 19 × 19, এটা গুণ করলে 361 আসে, 19কে 19 দিয়ে গুণ করলে 9 × 81, 1 হাতে 8, 9কে 9 আর 8 17, আর এটা হচ্ছে 19, তাহলে 1 16 6 হাতে 3, 361। ঠিক আছে, তাহলে x + y স্কোয়ার যদি 361 হয়, তাহলে x + y কত হবে, 361 বর্গমূল করলে 19 চলে আসছে, তাহলে x + y এর ভ্যালু হয়ে গেল 19। এটাকে আমি নাম দিলাম 3 নম্বর সমীকরণ। এবার কি লিখব, এবার লিখব 3 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই। 3 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই, যোগ করব। x + y = 19 আর x - y = 5। ঠিক আছে, এবার এই দুটো সমীকরণকে কি করব, যোগ করব। তাহলে যোগ করলে কি হবে দেখো, +y - y কেটে যাবে, অপনয়ন পদ্ধতি, আর x + x যোগ করলে 2x, আর 19 আর 5 যোগ করলে 24। তাহলে এখান থেকে x = কত হবে, 24কে 2 দিয়ে ভাগ করলে x = 2 দিয়ে 24কে ভাগ করলে 12। তাহলে এক্সটা কি ধরেছিলাম,
আয়তকার চিত্রের দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম কত 12 সেন্টিমিটার। ঠিক আছে, এবার এই এক্সের প্রাপ্ত মান লিখি। এক্সের মান আমি কোন সমীকরণে বসাবো? 2 নং সমীকরণেই বসাই। 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নং সমীকরণটা কত ছিল? x - y = 5, এটা 2 নং সমীকরণ ছিল। তাহলে 12 - y = 5। এক্সের জায়গায় কত বসিয়ে দিলাম? 12 বসিয়ে দিলাম, কারণ এক্সের মান তো 12 চলে এসছে। তাহলে এক্সের জায়গায় 12 বসিয়ে দিলাম। তাহলে কত হবে? 12, এখানে 5টা যদি এপাশে আসে বিয়োগ হয়ে যাবে, আর -y এপাশে গেলে +y হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 12 থেকে 5 বিয়োগ করলে 7। তাহলে y = কত হয়ে গেল? 7। তাহলে অর্থাৎ যে আয়তকার চিত্রের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং প্রস্থ 7 সেন্টিমিটার। তাহলে এবার আমাদের কি বের করতে হবে? আয়তকার চিত্রের পরিসীমা জিজ্ঞেস করেছে, তাহলে পরিসীমা বের করতে হবে। অতএব পরিসীমা সমান কি? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। পরিসীমা ফর্মুলা হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এত সেমি। তাহলে কত হচ্ছে? 2 × 12 আর 7 যোগ করলে 19, তাহলে 19 দুগুণে 38 সেন্টিমিটার। তাহলে পরিসীমা পেয়ে গেলাম আয়তকার চিত্রের 38 সেন্টিমিটার। এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, তাহলে উত্তর কি লিখব? উত্তর লিখব হচ্ছে সুজাতা যে আয়তকার চিত্রটি এঁকেছে তার পরিসীমা 38 সেন্টিমিটার। 12 অঙ্কটা কি বলেছে? সিরাজদের বর্গাকার বাগানের চারিদিকে 2.5 মিটার চওড়া একটি রাস্তা রয়েছে। রাস্তার ক্ষেত্রফল বলে দিচ্ছে 165 মিটার স্কোয়ার, 165 বর্গমিটার। তাহলে আমাকে বাগানের ক্ষেত্রফল এবং এই বর্গাকার বাগানের কর্ণের দৈর্ঘ্য জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তাহলে দেখো বাগান কোনটা? এই যে এইটা হচ্ছে বাগান, বর্গাকার বাগান হচ্ছে এইটা, যেটাতে আমি এখন পেন বোলাচ্ছি, এটা হচ্ছে বর্গাকার বাগান। তার চারিদিকে এইটা হচ্ছে রাস্তা। ঠিক আছে, এইটা হচ্ছে রাস্তা, যে রাস্তাটার চওড়াটা বলে দিয়েছে 2.5 মিটার এবং রাস্তাটার ক্ষেত্রফলও বলে দিয়েছে। রাস্তাটার ক্ষেত্রফল কত বলে দিয়েছে? 165 মিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে কিভাবে করব চলো দেখা যাক। তাহলে আমি কি করছি? বর্গাকার বাগানের বাহুর দৈর্ঘ্য a মিটার ধরে নিচ্ছি। তাহলে ধরি বর্গাকার বাগানের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a মিটার। ঠিক আছে, এবার দেখো একটা জিনিস, এখান থেকে এই অবধি a মিটার, এটা হচ্ছে বর্গাকার বাগানের বাহুর দৈর্ঘ্য a মিটার। এইটা চওড়া হচ্ছে 2.5, এটাও চওড়া হচ্ছে 2.5। তাহলে 2.5 মিটার আর 2.5 মিটার যোগ করলে কত হচ্ছে? 5 মিটার। 2.5 আর 2.5 যোগ করে দেখাচ্ছি, দেখো 2.5 2.5, 5 আর 5 10 শূন্য, হাতে 1, 2 রেখে 3 আর 2 5, 5.0 অর্থাৎ 5 মিটার। তাহলে এইটুকু 2.5 আর এইটুকু 2.5 মিলে হচ্ছে 5 মিটার। তাহলে আর বাকি এইটুকু হচ্ছে a মিটার। তাহলে টোটাল এই যে রাস্তা সহ যে বর্গাকার জমি, রাস্তা সহ যে বর্গাকার জমি, তার দৈর্ঘ্য কত হচ্ছে? তার দৈর্ঘ্য হয়ে যাচ্ছে a + 5 মিটার। ঠিক আছে, বোঝা গেল স্টুডেন্টস? এ হচ্ছে শুধু যে বর্গাকার বাগান তার বাহুর দৈর্ঘ্য, তার সাথে রাস্তা জুড়ে গেছে 2.5 এপাশে 2.5 এপাশে, অর্থাৎ টোটাল 5 মিটারের রাস্তা জুড়ে গেছে। তাহলে এর সাথে 5 যোগ হয়ে গেল, সেটা হয়ে গেল রাস্তা সহ বর্গাকার বাগানের বাহুর দৈর্ঘ্য। তাহলে লিখব রাস্তার চওড়া 2.5 মিটার। অতএব রাস্তা সহ বর্গাকার বাগানের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a + 2.5 + 2.5 মিটার সমান সমান a + 5 মিটার। ঠিক আছে স্টুডেন্টস, এইবার একটা জিনিস তোমরা দেখো, রাস্তার ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 165 মিটার স্কোয়ার। ঠিক আছে, এবার এই রাস্তার ক্ষেত্রফল মানে এই যে রাস্তার ক্ষেত্রফল, এটা পাবো কি করে? সমগ্র বর্গাকার
বাগান অর্থাৎ রাস্তা সহ বর্গাকার বাগানের ক্ষেত্রফল বের করব, সেখান থেকে শুধু বর্গাকার বাগানের ক্ষেত্রফল বিয়োগ করে দেবো, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে কি করব, সমগ্র বর্গাকার বাগানের ক্ষেত্রফল কত হবে, এই যে a+5 বাহুর দৈর্ঘ্য রাস্তা সহ বর্গাকার বাগানের ক্ষেত্রফল, তাহলে লিখি রাস্তা সহ বর্গাকার বাগানের ক্ষেত্রফল a+5 হোল স্কোয়ার বর্গ মিটার। ঠিক আছে, এবার শুধুমাত্র বর্গাকার বাগানের ক্ষেত্রফল কত হবে, a স্কোয়ার বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি, বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার, বাহু গুণ বাহু, তাহলে এখানে a হচ্ছে বাহুর দৈর্ঘ্য শুধু বাগানের, তাই জন্য a স্কোয়ার করে দিলাম, এত বর্গ মিটার। ঠিক আছে, এবার এই দুটোকে বিয়োগ করলেই আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব, তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল কত হবে, a+5 স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এত বর্গ মিটার। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে অতএব আমরা কি লিখতে পারি, a+5 হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার সমান সমান রাস্তার ক্ষেত্রফল। এবার রাস্তার ক্ষেত্রফল কত দিয়ে দিয়েছে আমাদের, 165 মিটার স্কোয়ার বা 165 বর্গ মিটার দিয়ে দিয়েছে, তাহলে আমরা এখানে কত বসাবো, 165 বসিয়ে দেবো। ঠিক আছে, এবার একটা জিনিস তোমরা দেখো, এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার কত হবে, a+5 প্লাস a+5 মাইনাস a। ঠিক আছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা কি, a+b ইন্টু a মাইনাস b। ঠিক আছে, বসিয়ে দিলাম, সোজা হয়ে গেল। তাহলে এখানে a কেটে গেল, এখানে হলো কত, a প্লাস a হচ্ছে 2a প্লাস 5, আর এখানে হচ্ছে 5, 165। ঠিক আছে, তাহলে 2a প্লাস 5 রাখলাম, 165কে 5টা নিচে চলে গেল অর্থাৎ ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ হলে কত হচ্ছে, 5, 3 5 15 16 1 15, 3 5 15 33, তাহলে 2a প্লাস 5 হচ্ছে 33। ঠিক আছে, 2a হচ্ছে 33 মাইনাস 5, 33 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে, 28। 2a সমান সমান হয়ে গেল 28, তাহলে এখানে এর ভ্যালু কত হবে, 28 ভাগ 2, তাহলে 2 দিয়ে 28কে ভাগ করলে কত হচ্ছে, 14, তার মানে a সমান সমান হয়ে গেল 14, তাহলে ইমপ্লাইজ a সমান সমান কত হয়ে গেল, 14। তাহলে লিখব অতএব বর্গাকার বাগানের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 14 মিটার। বর্গাকার বাগানের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 14 মিটার বেরিয়ে গেল। ঠিক আছে, এবার আমাকে কি বলেছে, বর্গাকার বাগানের ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য হিসাব করে লিখতে বলেছে। ঠিক আছে, তাহলে বর্গাকার বাগানের ক্ষেত্রফল কত হবে, তাহলে অতএব বর্গাকার বাগানের ক্ষেত্রফল 14 স্কোয়ার বর্গ মিটার। তাহলে 14 স্কোয়ার কত হচ্ছে, 196 বর্গ মিটার। 14 স্কোয়ার মানে 14 গুণ 14, 14 গুণ 14 গুণ করলে কত হয়, 196। দেখে নাও, 4 14 56, 14 একে 14, 6 5 4 9 1, 196 বর্গ মিটার। ঠিক আছে, গুণ করেও দেখিয়ে দিলাম, যদি তোমরা বুঝতে না পারো, কেউ কেউ বলবে যে স্যার বুঝতে পারলাম না কি করে 196 চলে এলো, তাদের জন্য আমরা গুণ করে দেখিয়ে দিলাম। ঠিক আছে, বর্গাকার বাগানের ক্ষেত্রফল বেরিয়ে গেল। এবার বর্গাকার বাগানের কর্ণের দৈর্ঘ্য জিজ্ঞেস করেছে, তাহলে লিখব এবং বর্গাকার বাগানের কর্ণের দৈর্ঘ্য কত হবে, কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা বাহু গুণ √2। এবার বাহু বেরিয়েছে কত, বাহু বেরিয়েছে 14 মিটার,
তাহলে কত হবে 14√2 হয়ে যাবে এত মিটার। ঠিক আছে, এবার এখানে কি করেছে 14√2 এর ভ্যালু কিন্তু দিয়ে দিয়েছে এখানে, অর্থাৎ সেটা বসাতে হবে। যখন তোমাদের অঙ্কে √2 ভ্যালু বা √3 ভ্যালু এরকম দিয়ে দেবে, তার মানে কি বলতে চাইছে, ওটা তোমাকে অঙ্কে অ্যাপ্লাই করতে হবে, বসাতে হবে। তাহলে √2 ভ্যালু হচ্ছে 1.414, ঠিক আছে, এত মিটার। এবার 1.414কে 14 দিয়ে গুণ করতে হবে, তাহলে গুণটা করে দেখি কত হচ্ছে। 1.414কে 14 দিয়ে গুণ করলে 4 4 16 6 হাতে 1, 4 1 4 1 5, 4 4 16 6 হাতে 1, 4 1 4 1 5, আর এখানে হয়ে যাবে 1 4 1 4 6 5 4 4 9, 6 1 7, 5 4 4 9 1, তিনটের আগে পয়েন্ট আছে, তাহলে 19.796 এত মিটার হয়ে গেল কর্ণের দৈর্ঘ্য। তাহলে উত্তর কি লিখব, বর্গাকার বাগানের ক্ষেত্রফল 196 বর্গমিটার এবং বর্গাকার বাগানের কর্ণের দৈর্ঘ্য 19.796 মিটার। ঠিক আছে, তাহলে উত্তরটা লিখে ফেলি। উত্তর হচ্ছে বর্গাকার বাগানের ক্ষেত্রফল 196 বর্গমিটার এবং কর্ণের দৈর্ঘ্য 19.796 মিটার, 19.796 মিটার। 13 অঙ্কটা কি বলেছে দেখো স্টুডেন্টস, একটি বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 20√2 মিটার। বলেছে চারধারে পাঁচিল দিয়ে ঘিরতে কত দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে, আর প্রতি বর্গমিটার 20 টাকা হিসেবে টালি বসাতে খরচ কত হবে। এই দুটো জিনিস জিজ্ঞেস করেছে। আমি যেটা জিজ্ঞেস করেছে সেটা শর্টে লিখে নিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে, ঠিক আছে, আর আমারও অঙ্ক করতে গিয়ে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে কি করব দেখো, ধরি এখানে বাহুর দৈর্ঘ্য কিন্তু দেয়নি, তাহলে আগে আমাকে প্রথমে বর্গক্ষেত্রাকার যে জমিটা রয়েছে সেই জমির আমাকে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে ধরি বর্গক্ষেত্রাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য a মিটার। ঠিক আছে, অতএব কর্ণের দৈর্ঘ্য a√2 মিটার, কারণ বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হয়, a√2 মিটার হয়। আমরা ফর্মুলাতেই জেনেছি, প্রথম পার্ট 1 এর ভিডিওতেই সেটা জেনেছি আমরা, তাই তো। তো অতএব দেখো এখানে কর্ণের দৈর্ঘ্য বেরিয়েছে ফর্মুলা অনুসারে a√2, আবার এখানে কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 20√2, তাহলে এটাও কর্ণ এটাও কর্ণ, তাহলে দুটো কর্ণকে আমরা সমান করতেই পারি। তাহলে a√2 সমান সমান 20√2। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, a সমান সমান 20√2, এই √2টা নিচে চলে আসবে, √2 কেটে গেল, তাহলে a সমান সমান কত হবে 20, অর্থাৎ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত বেরোলো 20 মিটার। তাহলে লিখব অতএব বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 20 মিটার। ঠিক আছে, এবার দেখো কি বলেছে, এই যে বর্গক্ষেত্রাকার জমি এর চারধারে পাঁচিল দিতে হবে। ঠিক আছে, এবার চারধারে পাঁচিল দিলে পাঁচিলের দৈর্ঘ্য জিজ্ঞেস করেছে, তাহলে এখানে চারধারে যদি পাঁচিল দিলে পাঁচিলের দৈর্ঘ্য জিজ্ঞেস করে, তাহলে আমাকে কী বের করতে হবে, বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে হবে। ঠিক আছে, এই যে পুরো যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটাকে কি বলে, পরিসীমা বলে। তাহলে পাঁচিলের দৈর্ঘ্য অর্থাৎ বর্গক্ষেত্রের পরিসীমা, দুটো একই হবে। তাহলে আমরা পাঁচিলের দৈর্ঘ্য বের করব অর্থাৎ পরিসীমা বের করব। তাহলে এখন চারধারে পাঁচিল দেওয়া হলে পাঁচিলের দৈর্ঘ্য, পাঁচিলের দৈর্ঘ্য কত হবে, আচ্ছা বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, তাই তো। তাহলে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য মানে 4 ইন্টু 20 এত মিটার। তাহলে 4 20 কত হচ্ছে
80 মিটার। তাহলে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যদি 20 মিটার হয় তাহলে পরিসীমা কি বেরিয়ে যাবে, পাঁচিলের দৈর্ঘ্য 4 × 20 80 মিটার। ঠিক আছে, তাহলে উত্তরটা এখানে কি হয়ে গেল, পাঁচিলের দৈর্ঘ্য 80 মিটার। ঠিক আছে, তাহলে অতএব পাঁচিলের দৈর্ঘ্য 80 মিটার, এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা অর্থাৎ পাঁচিলের দৈর্ঘ্য, এটা বেরিয়ে গেল। এবার হচ্ছে আমাকে ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল এখানে কি বলেছে দেখো স্টুডেন্টস, প্রতি বর্গমিটার 20 টাকা হিসেবে টালি বসাতে খরচ। ঠিক আছে, তাহলে 1 বর্গমিটারে খরচ 20 টাকা। এবার পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে হবে, সেটাকে 20 দিয়ে গুণ করলে মোট বর্গক্ষেত্রাকার জমিতে টালি বসাতে কত খরচ হবে সেটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, বাহু গুণ বাহু অর্থাৎ বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার। তাহলে করব বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কি হবে, 20 হচ্ছে বাহুর দৈর্ঘ্য বেরিয়েছে, 20 স্কোয়ার হয়ে যাবে বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য অর্থাৎ বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার, এটা আমরা জানি ফর্মুলা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের। তাহলে এত বর্গ মিটার। ঠিক আছে, তাহলে 20 × 20 কত হচ্ছে, 400 বর্গ মিটার। ঠিক আছে, এবার খরচটা বের করতে হবে। তাহলে দেখো 1 বর্গ মিটারে 1 বর্গ মিটার জমিতে টালি বসাতে খরচ 20 টাকা। 1 বর্গ মিটার জমিতে টালি বসাতে খরচ 20 টাকা। অতএব 400 বর্গ মিটার জমিতে টালি বসাতে খরচ হবে 400 × 20 টাকা। তাহলে কত হচ্ছে, 4 × 2 = 8, 3টে 0, 8000 টাকা। এটা হয়ে গেল দ্বিতীয় উত্তর। দ্বিতীয় উত্তরটা কত হলো, 8000 টাকা। তাহলে উত্তর কি লিখতে হবে, অতএব বর্গাকার জমিতে টালি বসাতে খরচ হবে 8000 টাকা। ঠিক আছে স্টুডেন্টস, এটা গেল 13 নম্বর অঙ্ক। এটা পার্ট 4-এর ভিডিও ছিল। পরবর্তী পার্টে অর্থাৎ পার্ট 5-এ আমরা পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আর কেউ যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা আমার পড়ানোর মধ্যে কোনো রকম প্রবলেম তোমরা দেখতে পারো, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। ঠিক আছে, তাহলে আমরা নিজেদেরকে রেকটিফাই করতে পারবো, সেই জায়গাটা ঠিক করতে পারবো। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আর এই 15.1 সম্পূর্ণ সমাধান, এবং শুধু 15.1 নয়, সমগ্র গণিত প্রকাশ নবম শ্রেণীর সমাধান কিন্তু সমাধানের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ভিজিট করেও তোমরা বাকি এক্সারসাইজগুলোর সমাধানও দেখে নিতে পারবে। ঠিক আছে স্টুডেন্টস, তো আজকের মতো টাটা, খুব তাড়াতাড়ি আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো।